স্ক্রিনে যদি মানুষ আমাকে না দেখতো তাহলে কি আমাকে চিনতো? কখনোই না। অনেকে আমাকে একটু টিটকারি মারে যারা আমাকে চিনে না। সার্জারি করা ফেস যারাই করেছে তাদের আমার আসলেই ভাল লাগে নাই। হ্যাঁ, আমি তো প্রেম করছি। আমি সবাইকেই বলছি আমি প্রেম করছি। এটা তো নতুন কিছু না। ভালোবাসার লাভ লেটার পেয়েছি ক্লাস 4 থাকতে। আমি যেখানেই যাই আমাকে বলে, "ওই আপু আপনি প্রতিবাদী আপুটা, প্রতিবাদী আপুটা।" রিলেশন বাদ দেন। সময় হলে ডিরেক্ট বিয়ের কথাটাই বলবো। অনেকদিন বাচ্চা সহ আসবো। খুবই ভালো লাগছে। কারণ একসাথে সব জার্নালিস্ট যারা আছে সব ভাই ব্রাদার বোনেরা সবাইকেই পাচ্ছি, সবার সাথে সালাম দিচ্ছি, একসাথে বসে খাওয়া দাওয়া করছি। ধরেন আমরা যখন একসাথে মানে এভাবে আসলে কোনো একটা প্রোগ্রাম না হলে ইভেন্ট না হলে আসলে একসাথে আমাদের দেখা সাক্ষাৎ করা আসলেই পসিবল না। তো যেহেতু এই পিকনিকে আসলাম, বাংলাদেশ সিনে জার্নালিস্ট পিকনিকে আসলাম, এখানে সবাইকে দেখছি, ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার বেড়ে ওঠা হচ্ছে খুলনা মোংলাপুর। এটা একটা ছোটো মফস্বল একটা শহর। ওইখানে গ্রামও ওইভাবে নেই, বাট আমার নানু বাড়ি দাদু বাড়ি যাওয়া হয় নোয়াখালী। ওইখানে অনেক গ্রাম আছে, ওইখানে যেয়ে ঘুরে আসছি। তবে এই পরিস্থিতি দেখে ভালোই লাগে, কারণ একটা আছে না চার দেয়ালের মাঝখানে সবসময় থাকি, বের হলেও রেস্টুরেন্টে গেলেও সেখানে চার দেয়াল। তো বেসিক্যালি আমার বাহিরে থাকতে ভালোই লাগে, একটু প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে খুবই ভালো লাগে। প্রকৃতি, খোলামেলা প্রকৃতি আমার খুব ভালো লাগে, আমার চার দেয়াল আসলেই ভালো লাগে না। স্টার লাইফ লিড করা হচ্ছে আলাদা একটা ব্যাপার, এটা যার যার মনের উপর ডিপেন্ড করে। অনেকে আছে যে সে চাইলে মানে স্টার লাইফ লিড বলতে আমি বোঝাচ্ছি যে পাবলিক প্লেসে কম যাওয়া হয়, তারপর বুঝে শুনে পথ চলে, বাসা থেকে চাইলেও বের হতে পারে না। তা আমি এখনও ওই পর্যায়ে আসলেই যাইনি, আমার সিনেমাগুলো রিলিজ হোক। তবে হ্যাঁ, আমার যে কোথাও গেলে মানুষ আমাকে চিনে যায়, তার মানে এই না আমি এখনও সেই সিম্পল লাইফটাই লিড করি যেটা আমি করে এসেছি। কারণ আমার ইচ্ছা, আমি চাইলেও রাস্তার পাশে ফুটপাতে বসে পিঠা খাচ্ছি, চা খাচ্ছি, ফুটপাত থেকে কোনো একটা ড্রেস পছন্দ হলে নিয়ে আসছি, আবার চাইলেও যমুনার থেকেও ড্রেস কিনছি, মেকআপ কিনছি, আবার দেশের বাইরে গেলেও যেটা যেভাবেই মানানো যায় আমি সেভাবেই চলি, যেটা করে আমি শান্তি পাই। এর জন্য যে এক্সট্রা আমাকে মুখ ঢেকে চলতে হবে বা কারোর সামনে যাওয়া যাবে না, পাবলিক প্লেসে যাওয়াটা ঠিক হবে না, এটা আমি কখনো ফিল করি না। আমার যদি ভালো লাগে যে এখানে অনেক লোকজন আছে, তার মাঝখানেও ধরেন আমি যে ঢুকে পড়ছি বা দাঁড়াচ্ছি, দেখছি কি হচ্ছে না হচ্ছে, সিম্পল লাইফ লিড করতে আমার কাছে ভালো লাগে। তবে সবথেকে বড় কথা যে অসাধারণের মাঝে সাধারণভাবে চলার মানে স্পৃহাটা সবার থাকে না। তো ইনশাল্লাহ আমার আছে, আমি আমার মতো করে চলি। আসলে আমাদের বাংলাদেশের আমরা অডিয়েন্স যারা আছে, যখন বের হই আপু একটা সেলফি তুলি বা একটু ভিড় হয়ে যাচ্ছে প্লেসটা, কিন্তু আমার মনে হয় যে তাদের জন্য একটু রিস্ক। আর আমি এখনও পর্যন্ত এমন সিচুয়েশন ফেস করিনি যে যেখানে আমাকে দেখলে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। আমার এটা সামনে ইন ফিউচারে এই সিচুয়েশনটা আমার ফেস করতে হতে পারে। তবে আমার একটা পজিটিভ একটা জিনিস আছে যে আমি স্ক্রিনে দেখতে একরকম, স্ক্রিনের বাহিরে আরেক রকম। মানুষ আসলে সহজে আমাকে মিলাতে পারে না। তো স্ক্রিনে থাকতে গেলে মেকআপ করতে হয়, আর নর্মালি আমি যখন বের হই তখন আমার কোনো মেকআপই থাকে না আমার, যার কারণে সবাই ওইভাবে চিনতে পারে না। আমার ড্রেসগুলো আমি যখন আমার এসএসসি এক্সাম দিই শেষ করি তখন থেকে আমি ট্রেলার্সের কাজটা শিখে রাখি, কারণ আমার খুবই ভালো লাগে যখন একটা মানুষকে দেখি সেলাইয়ের কাজ করতে পারছে, কেউ পার্লারের কাজ করতে পারছে, কেউ রান্নাবান্না পারছে, তখন আমার মনে একটা প্রশ্ন জাগতো যে আমি কেন পারবো না, আমাকেও পারতে হবে। এই জন্য ধরেন আমি যখন ক্লাস 6-7-এও পড়ি তখন থেকেও সেলাইয়ের কাজটা আমি নিজের মতো করে ট্রাই করি, এবং পরবর্তীতে এটা শেখার জন্য এসএসসি এক্সামের পর ফ্রি টাইমটা আমি সেলাইয়ের কাজটা শিখি, পার্লারের কাজ শিখি। এবং একটা সময় হয় কি যে একটা ড্রেস আমার ভাল লাগছে না বা একটা ড্রেস কিনে আনলাম ওইটা ফিট হচ্ছে না, তখন আমার বাসায় নিজের একটা সেলাইয়ের মেশিন আছে, আমি নিজের মতো করে ড্রেস ডিজাইন করি, নিজের মতো করে পরি। আর আমার খুবই ভালো লাগে নিজেকে মানে গুছিয়ে রাখতে বা নিজের আর্টে তৈরি করতে সব কিছু। তো ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা ছিল, হয়নি, বাট আমি আমার মতো করে নিজেকেই সাজাই। যে কোনো প্রোগ্রামে দেখবেন, যেখানেই দেখবেন আমি এক্সট্রা আমার কোনো কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট কখনোই থাকে না।
মেবি আমার স্যাবির যে ইভেন্টটা ছিল ওইখানে আমাকে হয়তো কস্টিউম আর মেকআপ আলাদাভাবে করতে হয়েছে, বাট অন্যান্য শোগুলোতে আমি সবসময় নিজে ট্রাই করি নিজের ড্রেস মেকআপ নিজে ক্যারি করার। প্লাস্টিক সার্জারি করা, পিলিং করা এগুলোর ব্যাপারে আমি আসলেই একমত না, কারণ আমি যখনই দেখেছি, কারণ আমার এখনও ওই বয়সটা হয়নি যে আমি চিন্তা করব যে আমার স্কিন কুঁচকে গেছে, যে আমার স্কিন ঠিক করতে হবে। এটা নিয়ে আসলে আমার কখনো ভাবনা হয়নি যে আমার সার্জারি করতে হবে। তো এই ব্যাপারে আমি একমত না। আমার যখন 35 হবে বা আপ হবে 40 হবে তখন আমি চিন্তা করতে পারি, যদি আমি শোবিজ অঙ্গনে তখনও কাজ করি তখনও ট্রাই করব যদি করতে হয়। তবে এই মুহূর্তে এই বয়সে এসে আমার ইচ্ছা নাই স্কিনে এক্সট্রা কোনোভাবে সার্জারি করার বা পিলিং করার বা নাক লিপ কোনো কিছু ফুলানোর। আমি মনে করি আল্লাহর প্রদত্ত যে সৌন্দর্যটা আমাদেরকে দিয়ে থাকে এটাই সেরা সৌন্দর্য, এর উপর কোনো কিছু নেই। যেই এর উপর হাত লাগাতে গিয়েছে ফেসের অবস্থা 12টা বেজেছে। আসলে আমার সার্জারি করা ফেস যারাই করেছে তাদের আমার আসলেই ভাল লাগে নাই। ন্যাচারাল কিউটই ছিল তারা, অনেক দেখবেন স্ক্রিনে আগে কাজ করেছে ওরা খুবই ন্যাচারাল কিউট ছিল। যখনই সার্জারি করেছে তখনই ওই ফেসের মধ্যে মায়া থাকে না, মনে হয় সব ফেসই এক। তো যাই হোক, আমি আসলে এই বিষয়ে একমত। অনেকে আমাকে একটু টিটকারি মারে যারা আমাকে চিনে না, কিন্তু আমার মূলত পরিচিতিটা আসলে দহন সিনেমার মাধ্যমে পেয়েছে। জ্যাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ ভাই যখন আমাকে সবার সামনে অ্যাজ এ হিরোইন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তারপর থেকে কিন্তু আমি রাজরিপা হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত। তারপরে আমার উপরে আসলে জার্নালিস্ট যারা আছে ভাই বোনেরা তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। একটা ভালো কাজ করলেও আমাকে নিয়ে রাজরিপা নামের উপরে নিউজ করেছে এবং সবার কাছে পরিচয় করে দেওয়ার ট্রাই করেছে। যে আজকে যদি আপনারা আমার সামনে না আসতেন, স্ক্রিনে যদি মানুষ আমাকে না দেখতো তাহলে কি আমাকে চিনতো? কখনোই না। কারণ সিনেমা করেছি, 3টা সিনেমা করেছি, একটা রিলিজ হয়েছে আর সামনে মুক্তি সিনেমা রিলিজ হবে। আর পরে ময়না তো 14ই ফেব্রুয়ারি, জ্যাজ মাল্টিমিডিয়ার ময়না 14ই ফেব্রুয়ারি রিলিজ হবে। তো আসলে সিনেমাগুলোর রিলিজের আগে যে আমাকে এভাবে চিনে, আমি যে একদমই কাজ করিনি তা না, আমি যে ভাইরালের উপরেই চলছি গা ভাসিয়ে চলছি এটা না। আমি কিন্তু ভাইরাল ছাড়া আমি অনেক কাজ করেছি। সাকিব আল হাসান ভাইয়ের সাথে আপনার অপ্পো বিজ্ঞাপন করেছি, সেটা দিয়ে যথেষ্ট পরিমাণে আমাকে মানুষ চিনেছে, আমার প্রশংসা করেছে। এবং আমি এর আগে ক্রিকেটের উপরে আমি বিজ্ঞাপন করেছি এবং প্রত্যেকটা বিজ্ঞাপনেই কিন্তু আমি চ্যালেঞ্জিং ক্যারেক্টার প্লে করেছি, যার কারণে মানুষ এটা পছন্দ করেছে, পজিটিভলি নিয়েছে। কিন্তু আমার ওই যে একটা বদনাম মানে 4 মারা নিয়ে, এটা নিয়ে হয়তো আমি বাচ্চাদের মতো ওই সিচুয়েশন অনুযায়ী বাচ্চাদের মতো কান্নাকাটি করেছি, যার কারণে মানুষ একটু নেগেটিভ হিসেবে দেখেছে। তবে বেশিরভাগ মানুষ আমাকে পজিটিভলি প্রতিবাদী মেয়ে হিসেবে চিনে। আমি যেখানেই যাই আমাকে বলে ওই আপু আপনি প্রতিবাদী আপুটা। তো এটা শুনতে আমার আসলে ভালো লাগে, খারাপ লাগে না। আর আমি নিজেকে লাকি মনে করছি যে আমার সিনেমার আগে আমার নামটা চলে আসছে। তবে একটা জিনিস ভালো, আমি নাটক ইউটিউব দিয়ে আসলে পরিচিতি লাভ করতে আসিনি বা পরিচিতি লাভের আশায় বসে নেই। তাহলে আমি রেগুলার নাটকে ছোট পর্দায় কাজ করব। আমি বড় পর্দায় সিনেমা দিয়ে অ্যাজ এ হিরোইন হয়ে দর্শকের সামনে আসতে চাই। ইনশাল্লাহ 14ই ফেব্রুয়ারি আমাকে বড় পর্দায় দেখবেন অ্যাজ এ হিরোইন, তারপর বাকিটা অন্যান্য সিনেমায় দেখতে পাবেন। হ্যাঁ, আমি তো প্রেম করছি, আমি সবাইকেই বলছি আমি প্রেম করছি, এটা তো নতুন কিছু না। এখন যার সাথে রিলেশন আছে সে নাও থাকতে পারে, কারণ সৃষ্টিকর্তার উপরে তো হাত দিয়ে লাভ নেই, যেটা আসলে কপালে থাকার থাকবে। এখন অনেকেই শিশির সর্দার মনে করছে যে ওর সাথে প্রেম করছি, ওর সাথে যদি প্রেমও করি আমি বলবো না যে আমি শিশির সর্দারের সাথে প্রেম করছি, শুধু আমি এতটুকু বলবো আমি প্রেম করছি, কিন্তু কার সাথে করছি এটা বলবো না। এটা যখন বলার সময় হবে তখন বলবো, আর এখন বলাটা আমার মনে হয় না ঠিক হবে। সময় অনুযায়ী আমি আমার রিলেশনের কথা বলবো, এবং রিলেশন বাদ দেন, সময় হলে ডিরেক্ট বিয়ের কথাটাই বলবো, বাচ্চা সহ আসবো। ভালোবাসা বলতে অনেক কিছুই বোঝায়। ভালোবাসা একটা অলৌকিক এনার্জি, একটা ছেলে মেয়ে, মেয়ে ছেলে দুজনের মনের মধ্যে একটা মিলন থাকে, তারপর অনেক কিছুই হয়। ভালোবাসার আমি যদি পার্থক্য দেই তাও এটা বলে শেষ হবে না, এর যদি বর্ণনাও দিতে যাই তাও শেষ করে পারবো না। শুধু একটা কথাই বলবো যে আমার কাছে ভালোবাসা মানে আমি একটা মানুষকে ভালোবাসবো যেখানে তার মাঝে শুধু আমার পৃথিবীটাই দেখবো। ভালোবাসা লাভ লেটার পেয়েছি ক্লাস 4 থাকতে। ক্লাস 4 আসলে কার কাছ থেকে ছিল সেটা?
তুমি শিশির হাসো সর্দার কেন? কিছুটা হতাশ হয়েছে এই কথা শুনে। তার মাঝখানে আমারে কেন শিশির সর্দার কেন হতাশ হলো আপনার এই কথাটা শুনে? লুকানোর কিছু নেই তো। ও হয়তো জানে না। আচ্ছা, ছোটবেলা থেকেই প্রেম করছি, লুকানোর কি আছে? প্রথম প্রেমের লেটারটা কার কাছ থেকে পেয়েছিলেন, বা সহশিল্পী না অন্য ওই কোথাও? ছেলের নাম বললে ওই ছেলেটা ভাইরাল হবে, ওকে ভাইরাল করতে চাই না। আহ, প্রেমের অফার অনেক আসছে, বহুবার আসছে, কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি। অনেকে ডিরেক্ট অফার করেছে, আবার অনেকে ভয় অফার করতে পারতো না। আমার 14ই ফেব্রুয়ারি জাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমা রিলিজ হবে, তো আশা করি বড় পর্দায় অ্যাজ এ হিরোইন আপনারা আমাকে দেখতে পাবেন। আপনারা আমার সাথে থাকুন। আর আপনি একটা প্রশ্ন করেছেন যে শিশির সর্দারের সাথে কাজ করছি কিনা বা প্রেম টেম, যাই হোক এগুলা লাভ বাদ দেন। আমাদের প্রফেশন অনুযায়ী আমরা দুজনেই কাজ করছি একসাথে, দুজনে মৃত্যু 19 সিনেমা করব। এবং শিশির সর্দার খুবই ভালো একজন ছেলে, খুবই ভালো, শুধু ভালো ছেলে না, ও দেখতে সুদর্শন, ওর অভিনয় সুন্দর। আমরা একসাথে কাজ করছি, ইনশাল্লাহ যদি আল্লাহ যদি ওর কপালে ভালো কিছু লিখে রাখে, সামনে আছে, ওই একদিন স্টার হবে। আজকে আমি এখানে বলে দিলাম, যদি ওর জায়গাটা ধরে রাখতে পারে।